ছাত্রদল শিবিরের সংঘাতকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে দুই সংগঠনের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আজকে রাতেও তুলপার পরিস্থিতি। আজকে ছাত্রলীগ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল ছাত্রদলের কারাবস্থা। এদিকে আজকে রাতে উত্তাল পরিস্থিতি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির এবং ছাত্রদলের সংঘর্ষে আওয়ামী লীগ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে। এই নিয়ে তারেক রহমানও নিষেধাজ্ঞার কবলে পড়েন। সারা দেশে দংশলীল আজকে রাতে। অবশেষে ছাত্রদল নিষিদ্ধ। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রাথমিক সফলতা আমাদের, ঐতিহাসিক বিজয় হচ্ছে সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ। কিছুক্ষণ আগে একটা চমৎকার সিদ্ধান্ত দেখলাম। এর চেয়ে ভালো কোনো প্রস্তাব হতে পারে বলেন? ৫৫ বছরের ইতিহাসে সব থেকে বেশি এবং একটা রেকর্ড। সেই ঘটনা ভুলে যাওয়ার আগে নতুন ঘটনা আমরা দেখলাম। ডাকসুর দুইটা মব্বাস, দুইটা অশিক্ষিত বর্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক, ডাকসুর দুইটা সম্পাদক। আজকে আমরা সেই ঐতিহাসিক দেখতে পাই, তারা সবসময় তাদের সাথে প্রতারণা করেছে। ৭৫ যে বিপ্লব ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে লেগেছে, বিপ্লবী দেশে তারা প্রতারণা করেছে। আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই গ্যাঞ্জামের ভিতরেই ছাত্রদল কিন্তু ছাত্র শিবিরের জন্য বিরাট একটা উপকার করে গেছে। এখন ছাত্র শিবিরের উচিত। সারা দেশ উত্তাল হয় ছাত্র শিবির এবং ছাত্রদলের ঘটনায়। আজকে রাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গতকালকে শাহবাগে থানার ভিতরে সরাসরি একটা সংঘর্ষ হয়েছিল। আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ সুযোগ পায় এবং এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে তারা অনেক ঘটনা ঘটায়। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এবং ছাত্রদল ছাত্র শিবিরের ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য রহস্য সারা দেশে ছড়িয়েছে বা অনেক রহস্য উন্মোচন হয়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। সাদিক কায়েম সেখানে উপস্থিত হওয়ার পর তিনি এবং জুবাইরের মধ্যে একটা কথোপকথন দেখা যায় ফেসবুকে। যেই রিলে দেখা যাচ্ছে, সাদিক কায়েম বলছেন যে এ তো একেবারে 15 জুলাই ছাত্রলীগ যেভাবে আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছিল, সেই মডেলে ছাত্রদল হামলা করছে, মানে ছাত্রদল ছাত্রলীগের মতো খারাপ হয়ে গেছে। তখন জুবায়ের দেখা যাচ্ছে বলছেন কখনো ছাত্রলীগও নাকি এভাবে গায়ে হাত তোলে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমর্থিত ডাকসুর মেয়াদ আছে 4 মাসের কিছু বেশি সময়। আর সব পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো যে সময় অনুষ্ঠিত হয়েছে, তাতেও কোনোটিরই এখন আর 1 বছর সময়ও বাকি নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির তাদের আধিপত্য, তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিনা, সেটার একটা ফয়সালা খুব শিগগিরই হয়ে যাবে। সেটা বুঝেই ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে এখন নানা রকম ঘটনা শুরু হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে। দেখেন, ছাত্র দলের জন্য এটা এক রকমের একটা জীবন মরণ বিষয়। মানে আগামী ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগেও যদি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঢুকতে না পারে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারটা ধরে রাখাও মুশকিল হয়ে যাবে। কারণ দেখেন, এক ঢাকাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমনকি সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের জন্য যেমন এখন এই নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই, কারণ জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে দেখেছে, মানে সংসদ নির্বাচন হতে দিয়েছে, তারেক রহমানকে সরকারে বসতে দিয়েছে, একটা জাতীয় সরকারের স্বপ্ন দেখেছে, ভেবেছে 70টির কিছু বেশি আসন ভাগাভাগিতে সংসদে যেমন তারা পেয়েছে, এমন পার্সেন্টেজেই বা এরকম একটা ভাগাভাগিতেই তারা সকল ক্ষমতার কেন্দ্রের সকল কিছুতে ভাগ করে নিতে পারবে। কিন্তু তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরেই তারা টের পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য থেকে শুরু করে কোনো জায়গায় কোথাও, মানে বাংলাদেশ ব্যাংক বলুন বা কোনো জায়গায়, তারা কোথাও কোনো আধিপত্য ধরে রাখতে পারছে না। ইসলামী ব্যাংকটা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। মানে তারেক রহমান সরকারের কিছুতে কোনো ভাগ দেওয়ার কোনো ইচ্ছা নাই। এই অবস্থায় একবার যদি ক্যাম্পাস ছেড়ে দেয় ছাত্র শিবির, যে ছাত্র শিবির এক রকমের গোপন রাজনীতি থেকে, যেই শব্দটা বললে এখন তারা খেপে যাচ্ছে, গুপ্ত রাজনীতি থেকে সেই 90 দশক থেকে 2024 পর্যন্ত সক্রিয় থেকে ক্যাম্পাসগুলোতে প্রথমবারের মতো 2024-এর সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বেরিয়ে আসা শুরু করলো আগস্টের পরে, এবং এরপর রীতিমতো মহা সমারোহে মহা পরাক্রমে নির্বাচন জিতে গেল তাদের সাংগঠনিক জোরে এবং সমর্থনের জোরে। সেই ছাত্র শিবির এখন যদি আবারও নিয়ন্ত্রণ দিয়ে দেয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলকে, তারা জানে আবারও তাদের ছাত্র দলের সাথে মিশে যাওয়ার, কিংবা আবারও যেই শব্দ বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে এখন ছাত্র শিবির, গুপ্ত রাজনীতিতে ফিরে
বাইরে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। কাজেই একদিকে ছাত্র দলের জন্য তাদের দলকে ক্ষমতায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবারও ঢুকতে এই সময়ে চেষ্টা করা ছাড়া কোনো গতি নাই। ছাত্র শিবিরের কাছ থেকে এই ক্ষমতা, এই নিয়ন্ত্রণ নিতে একটা জোর প্রয়োগ করা ছাড়া তাদের কোনো উপায় নাই। ঠিক ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেকের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে, শাহবাগ থানায় ছাত্রদল যে পরিকল্পিত মব করেছে, এই ঘটনার নেপথ্যে কারা, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে শুনলে একটু অবাক হবে। হ্যাঁ, এর সমস্ত রহস্য এখন আমি ফাঁস করে দিব। দর্শক, ছাত্রদল, ক্ষমতাসীন ছাত্র সংগঠন থানার ভিতরে ঢুকে মব করেছে। আপনি চিন্তা করেন যে আমাদের রাষ্ট্রটা কেমন রাষ্ট্র? এটা কি কোনো রাষ্ট্র? আমরা কোনো সভ্য সমাজে বাস করছি, না একটা আনসিভিলাইজড বর্বর সোসাইটিতে বাস করছি? এদেশে কোনো আইনের শাসন আছে? নেই। যদি থাকতো, যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো, যদি কোনো প্রধানমন্ত্রী থাকতো, তাহলে এতদিনে ওই মববাজদের গ্রেপ্তার করতো। কিন্তু কোনো গ্রেপ্তার নাই। আছে যারা ভিকটিম, তাদের হয়রানি। দর্শক, এটা স্বাভাবিক কোনো মববাজি নয়। শাহবাগ থানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এবং দেশব্যাপী ছাত্রদল শিবিরের উপর যে হামলা করছে এবং থানার ভিতরে ঢুকে যে মব করছে, বিশেষ করে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, এটা পূর্ব পরিকল্পিত, ছাত্রদলের সাজানো পাতানো, এবং সবকিছুর নেপথ্যে কলকাঠি নাড়ছেন তারেক রহমান নিজেই। হ্যাঁ, এটা তারেক রহমানের সেকেন্ড এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে যে ছাত্রদলের ট্রায়াল, ওটা ছিল তারেক রহমানের ফার্স্ট এক্সপেরিমেন্ট, কিন্তু সেই ট্রায়াল ডিডেন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি। এরপর এখন এই থানার ভিতরে বা বিভিন্ন জায়গায় পরিকল্পিত মব, এবি জুবায়ের মোসাদ্দেকদের উপর হামলা, এটা আরো চলবে। এক পর্যায়ে ছাত্রদল লাশও ফেলতে পারে, এভাবে ক্যাম্পাস দখল করতে চাইবে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি আসছি যে কিভাবে। দেখেন, ছাত্রদলকে ক্যাম্পাস দখল করতে হবে, এটা হচ্ছে তারেক জিয়ার অ্যাসাইনমেন্ট। যে বাবারা, তারেক জিয়া ভালোভাবে বুঝেন যে তারেক দেশ চালাতে পারছে না, দেশে ভয়াবহ জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে উঠছে, দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে বাড়ছে, মানুষ এটা বেশি দিন সহ্য করবে না। এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লাগলেও লাগতে পারে যদি ইরান যুদ্ধে বেশি খারাপ কিছু হয়, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। তখন তারেক জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, 1.5 বছরের মধ্যেই তার পতন হবে। কেন? ভেরি সিম্পল হিসাব। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো যদি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সরকার পতন 1-2 ব্যাপার। যেটা আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 সালের জুলাইয়ের শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগকে পিটিয়ে হল ছাড়া করে, ক্যাম্পাস ছাড়া করে শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। তারপরে কিন্তু হাসিনা সরকার হাল ছেড়ে দিয়েছে এবং একটা পর্যায়ে হাসিনা পতন হয়েছে। এবং আমাদের 24-এর বিপ্লবটাকে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লব। এবং সবকিছুর পরিকল্পনা, সবকিছুর সফলতার মূল ছিল ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত হিসাব নিকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু। বাংলাদেশের কারা ক্ষমতায় থাকবে কি থাকবে না, কাদের পতন হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন ঢাকা ইউনিভার্সিটি। তারেক রহমান নোস ইট ভেরি ওয়েল। এখন তারেক রহমানকে ক্ষমতা পাকাপোক্ত করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগারে লাগা ধান লাগা ভিসি তো দিয়েছে, লাগারে লাগা ধান লাগা প্রক্টর দিয়েছে, রেজিস্ট্রার থেকে শুরু করে সবকিছু নিজেদের মতো করে প্রবেশী 2 জন সব ঠিক করেছে। গতকাল রাতে শাহবাগ থানায় ডাকসুর 2টা মববাজ, 2টা অশিক্ষিত বর্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক, ডাকসুর 2টা সম্পাদক, একটা সমাজসেবা সম্পাদক আর একটা সাংস্কৃতিক সম্পাদক। একটার নাম হচ্ছে ইউরেনিয়াম বিশেষজ্ঞ বিশিষ্ট দাতাল মুসাদ্দিক, আরেকটা হচ্ছে বিশিষ্ট গন্ডার এবি জুবায়ের। এই 2টাকে ছাত্রদল উত্তম মধ্যম দিয়েছে। এটার অভিযোগ ছিল জাইমা রহমানকে কেন্দ্র করে, তারেক রহমানকে কেন্দ্র করে একটা স্ক্রিনশট তারা ভাইরাল করেছিল। এই স্ক্রিনশটকে কেন্দ্র করে তারা শাহবাগ থানায় অভিযোগ করতে গিয়েছিল, সেখানে ছাত্রদল তাদেরকে উত্তম মধ্যম দিয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা একবার আগে দেখেন, এরপর অনেকগুলা কথা বলতেছি। গতকাল মুসাদ্দিক এবং জুবায়েরকে যেভাবে পিটিয়েছে ছাত্রদল, তাতে করে ছাত্রদলকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, অনেকে ছাত্রদলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আমি ধন্যবাদ জানাবো না, এটাকে একটা প্রকৃতির বিচার আমি বলবো। এবং এটা যে রিভেঞ্জ অফ নেচার, এর কারণ হলো বেশ কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, উনার নাম জামাল উদ্দিন, উনাকে এভাবেই হেনস্থা করেছিল এই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তার ঠিক কিছুদিন পর তার উপর এটা নেমে এসেছে, যদিও এটা একটা সাজানো নাটক। দেখেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই, প্রত্যেকটা সেক্টরে বিপর্যস্ত অবস্থা। এবং এই যে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে,
যেখানে সরকার 2.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিমান কিনতেছে, বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে। এর থেকে কম মূল্য অর্থাৎ 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে জনাব তারেক রহমানের সরকার। যদি আপনি 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চান আপনার পরিচালনা ব্যয় মেটানোর জন্য, সেই ক্ষেত্রে আপনি কিভাবে 2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের বিমান কিনবেন? এটা আমার মাথায় আসে না। দেখেন, সরকার স্বাভাবিকভাবে প্রত্যেকটা সেক্টর পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতাগুলোকে ঢাকবার জন্য তাদের যে সন্তানরা আছে, জামাত, শিবির, এনসিপি, এই সন্তানদেরকে দিয়ে তারা সাজানো নাটক মঞ্চায়ন করে সারা দেশে ছড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করে তারা বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট আপনারা খুশি হয়েছেন, তারা মার খেয়েছে। এইটা সেফ সাজানো নাটক, এর বাইরে কিছু না। 5 আগস্টের পর আমি বারবার বলেছি, জামাত, এনসিপি, এবি পার্টি, সিপিবি, ভোগী, চোগী যারা আছে, পাশাপাশি যতগুলো ইসলামী সমমনা দল আছে, প্রত্যেকেই তারা একই রসুনের লেজ। তাদের মধ্যে কোনো প্রকার আদর্শিক পার্থক্য নাই। বিএনপি যতই তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষ ভুল বুঝলেও আমরা সায় দেব না, আমরা সেটা বিশ্বাস করবো না। কারণ বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করেনি। একটা উদাহরণ দিই আপনাদেরকে, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ, এটার নাম বিএনপি পরিবর্তন করেছে, পরিবর্তন করে নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই, ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে মব তৈরি করে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে। এবং শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর, মোসাদ্দিক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপর আমরা দেখতে পেয়েছি যেই ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তো আমরা প্রথমে শাহবাগ থানা ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। যারা আহত হয়েছে, এবি জুবাইর, মোসাদ্দিক, তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে। প্রচণ্ড আঘাত করা হওয়ার কারণে তাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং জ্বর আছে। তাদের সুস্থ হওয়ার জন্য আরও একটু সময় লাগবে। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমরা ধানমন্ডি থানায় যখন ছিলাম, আমরা তো তখন থেকে কথা বলছিলাম, তারা বলছিল নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অপরাধ নাই, এবং সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট। এবং এই ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে তারা এই মব তৈরি করেছে এবং সারা দেশে ক্যাম্পাসগুলোকে সহিংস করে তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার, দখলদারিত্বের জন্য একটা নীল নকশা করেছিল। কিন্তু তাদের পুরো নাটকটা, তাদের নীল নকশাটা ফেল করেছে গতকালকে। জাতির কাছে পরিষ্কার হয়েছে কারা গুজব ছড়ায়, কারা এইভাবে মব তৈরি করে নাগরিকের অধিকার হরণ করে, কারা গণতন্ত্র চায় না এই দেশের মধ্যে, যারা দেশে আইনের শাসন চায় না। সেটা গতকালকে থানায় হামলা এবং এর আগে সিটি কলেজে রামদানিয়া শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করে চাপাতি দিয়ে আমাদের ভাইয়ের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো আমরা সর্বশেষ কথা বলে পরবর্তীতে সেই যেহেতু নিরাপরাধ। সম্প্রতি একটা বিষয় নিয়ে বিএনপি আওয়ামী লীগের কাছে ধর্ণা দিছে, শুনলাম এই বিষয়টা নিয়ে নাকি দুই পক্ষের মধ্যে একটা দর কষাকষি চলতেছে। তবে অতীত থেকে শিক্ষা এবং এই বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম এবং পড়াশোনা করলাম, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের উচিত হবে না এই দ্বিতীয়বার বিএনপির বিশ্বাস করে তাদের ফাঁদে পা দিয়া নিজেদের সময় নষ্ট করা। মাথায় রাখতে হবে, নির্বাচনের আগে বিএনপির কমিটমেন্ট ছিল আইন, সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা। তারা গণতন্ত্র রক্ষা করার নামে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নিষিদ্ধকে আইনে পরিণত করা এবং সেই সাথে শাস্তির বিধানও যুক্ত রাখা। সুতরাং আর বিশ্বাস করাটা বোকামি ছাড়া অন্য কিছু হবে বলে আমি মনে করছি না। জাতিসংঘের সভাপতি পদের জন্য বিভিন্ন দেশের সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান বেশ দৌড়ঝাঁপ করতেছেন, বেশ আগাইয়াও আছেন। কিন্তু এখন তার সামনে সবচেয়ে বড় বাধাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে 82 জন না 13 জন বুদ্ধিজীবী প্রথম শ্রেণীর রাজনীতিবিদ তারা জাতিসংঘে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে এই খলিলুর রহমান তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই সময়কারে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সেই অভিযোগের সত্যতার প্রমাণ সহ তারা জাতিসংঘে দাখিল করেছেন। কোন নরপিশাচ বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ব্যক্তি জাতিসংঘের মতো স্থানের সভাপতি হইতে পারে না।
তিনি সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেবকেও ফোন করেছেন, খলিলুর রহমান ফোন করে এই অভিযোগটা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাইছেন। তিনি বলছেন এতে তো বাংলাদেশের ডেপুটেশন নষ্ট। আরে ভাই, বাংলাদেশের কি নষ্ট? এটা কি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বুঝাইবো? সত্য মিথ্যা জানি না, শুনলাম ডক্টর মোমেন সাহেব নাকি তারে বলছে আমি এক অভিযোগ তুললে তো হইব না, এর সাথে তো আরো 82 থেকে 83 জন স্বাক্ষরিত আছেন। বিষয়টি নিয়ে নেত্রীর সাথে একটু ভালো মতো আলোচনা করেন। আমার ব্যক্তিগত মতে এই বিষয়ে যদি দেশ এবং জনগণের স্বার্থ আওয়ামী লীগের কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সেইটা করা উচিত বলে মনে করি। কেননা একজন বিদেশি নাগরিক, একজন নরপিশাচ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।